পেছনে ঘুরতেই আবির তিশার কাছে এসে দু হাত শক্ত করে ধরে পিছন থেকে। তিশা চমকে ওঠে, আবিরকে বলে, এসব কি? ছাড়ো বলছি। আমার রুমে তুমি নিজেই এসেছো, আমার ঘুম ভাঙিয়েছো, শাস্তি তো পেতেই হবে, তাই না? শাস্তি? কিসের শাস্তি? কিস মি। কি? আর ইউ ম্যাড? ইয়েস, বাট সেম টু ইউ। হাউ ফানি। গেট লস। ইট ইজ মাই রুম। হাত ছাড়ুন। ওকে, প্রপোজ করো আমাকে। আই অ্যাম লাভার বয়। আকাশের চাঁদ যেমন একটা, আবিরের জিএফও একটা। তবে আফসোস, আমি আজও সিঙ্গেল। আবির, দরজা খোল, তোর সাথে দরকারি কথা আছে। দরজার ওপাশে আবিরের আব্বু এসে কথাটা বলল। আবির চমকে উঠে তিশাকে বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি দরজা খোলো। আব্বুকে বলবা তুমি এমনিতে আমার রুম দেখতে এসেছিলে। আবির তিশাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তিশা প্রায় 1 মিনিট পর দরজা খুলে দিল। রাহুল সাহেব তিশাকে আবিরের রুমে দেখে একটু অবাক হলো, কিন্তু তিশার কাজ দেখে রাহুল সাহেব কিছুই বলল না, কারণ তিশা আবিরের ড্রেস আপ বিছনার এক পাশেই রেখেছে। এরপর বিছনা গুছিয়ে দিচ্ছে। তিশা আবিরের আব্বুকে দেখে তাড়াতাড়ি ভদ্রতা সেরে বিদায় নেয়। আবির ওয়াশরুম থেকে বের হয়। তোর রুমে তিশা কি করছিল? তিশা? কে তিশা? আমার রুমে মানে? তুই জানিস না? দেখ, মেয়েটা তোর বিছানা গুছিয়ে দিয়েছে। তুই কি পারবি? হয়তো সেগুলোই বিছানায় এনে রেখেছে। আবির তিশার বুদ্ধি দেখে মুচকি হাসলো। আবির কালো কালো টি শার্ট আর জিন্স পরে বেরিয়ে পড়ল। কালো লোফার পরে আয়নার সামনে দাঁড়ায়। রাহুল সাহেব বলে, তোর মাকে গ্রামে যাওয়ার পর নিয়ে যেতে হবে, আর এটা তুই ছাড়া কেউ পারবে না। তোর বড় মামি কালকে নাকি তোর মাকে ফোন করেছিল। কি হয়েছিল তোমাদের? সে এক বিশাল কাহিনী। তোর মা ছাড়া কেউ তোকে এগুলো বলবে না। তাই বেকার প্রশ্ন করিস না, রেডি হয়ে নে, কালকে যাব। আচ্ছা যাই, তোমার বন্ধু রাষ্ট্রপতির সাথে একটু কথা বলে আসি। এর আগে কখনো ওনার বাড়িতে যাওয়া হয়নি। হুম। আবির রুম থেকে বের হয় আরও কিছুক্ষণ পর। গায়ে নীল রঙের একটা শার্ট, যেটার বোতাম খোলা। খাবার টেবিলে এসে দেখে সবাই বসে আছে। আবির দরজার কাছে যাবে তখনই নীলিমা বেগম আবিরকে ডাক দেয়। আবির, খেয়ে যাও। আম্মু, দেরি হয়ে গেছে, আর এখন খেতেও ইচ্ছে করছে না। দেখো, এটা বাড়ির নিয়ম। খাবারের সময় সবাই একসাথে বসে খাবে, আর সেটা ঠিক সময় মতোই। আম্মু প্লিজ, আমি বড় হয়েছি, এসব নিয়ম আমার মানা যাবে না। মুখের উপর কথা বলো না, আর সন্তান পিতামাতার কাছে বড় হয় না। খেতে বসো। আবির দরজাতে ছোট্ট করে একটা বিরক্তির লাথি দেয়। তিশা মনে মনে বলে। আবির এসে খাবার টেবিলে বসে। অল্প খেয়ে এসে উঠে চলে আসে। নীলিমা বেগম আর কিছুই বলেন না। এ বাড়িতে সবাই নীলিমা বেগমের সব আদেশ মানে, কেবল আবির সবটা মানে না। কারণ ছোট থেকেই আবির ওর মায়ের কড়া শাসন পেয়ে বড় হয়েছে, যার জন্য সে এরকম হয়ে গেছে আবিরের মায়ের কাছে। আবির বাড়ি থেকে বের হতেই 5টা গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। ওর সিকিউরিটির আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা আবিরকে ঘিরে ধরল। পুলিশরা এসে স্যালুট করলো। আবিরের আবার এসব ভালো লাগে না। সে সাধারণভাবেই চলতে চায়। অ্যাসিস্ট্যান্ট রাফাত বলল, স্যার, গাড়িতে উঠুন। বাইক নিয়ে আসো ভিতর থেকে। স্যার, গাড়ি। চুপ, আমি বাইকে যাব। আবিরকে বাইক এনে দেয়। আবির বাইকে করে রাষ্ট্রপতির বাড়ির সামনে আসলো। অনেক সিকিউরিটি সেখানে। আবিরের মতো প্রবেশ করতে যাবে তখনই সিকিউরিটি আবিরকে বাধা দেয়। কে আপনি? এভাবে অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবেন না। আবির কিছু বলতে যাবে তখনই আবিরের অ্যাসিস্ট্যান্ট এসে সিকিউরিটিদের আবিরের কার্ড দেখায়। সাথে সাথে ওরাও স্যার বলে আবিরকে ভেতরে প্রবেশ করতে দিল। বিশাল বাড়ি, চারপাশ ফুলের গাছে ভর্তি, অনেক সিকিউরিটির সমাগম চারপাশে।
আবির সামনে থেকে হেঁটে বাড়ির পেছনের দিকে আসে, কারণ ফুলবাগান দেখতে দেখতে কখন যে ও পেছনের দিকে এসেছে বুঝতেই পারেনি। বাড়ির পেছনে একটা 1 বিঘা জমির ওপরে পুকুর করা। সেই পুকুরে নামার জন্য বাড়ির সাথে অ্যাড করা হয়েছে সিঁড়ি। সিঁড়ির উপর কোনাতে কোনাতে ফুলের টব। আবির পুকুরের সামনে এসে দাঁড়ালো। কি শীতল বাতাস বয়ে গেল যেন ওর গায়ের সাথে হা মিশিয়ে। ঢাকা শহরে এমন দৃশ্য আবির দেখবে কখনোই ধারণা করতে পারেনি। হঠাৎ শুনতে পেল, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি চমৎকার লালন গীতি শুনতে পেল আবির, আর কণ্ঠটা একটা মেয়ের। আবির পাশে তাকায়। পুকুরের পাড়ে লাল কৃষ্ণচূড়া ফুল গাছ, আর সেই গাছের চারপাশে বসার জায়গা করা। সেখানে কে যেন নীল ড্রেস পরে বসে গান গাইছে। আবির সেখানেই গেল। আপনি তো বেশ সুন্দর গান করেন। মেয়েটা চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে ওর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির মেয়েটার মুখের দিকে তাকালো। কি অপরূপ দেখতে। আবির মনে মনে বলে, মেয়েটা কে? এখানে কি করছে? ওদিকে মেয়েটাও ভাবে। ছেলেটা কে? এখানে আসার সাহস কিভাবে পেল? আবির বলে, আমি আবির। স্যার মানে হয়তো বুঝতেই পারছেন কাকে স্যার বলছি। ওনার কাছে এসেছিলাম, কিন্তু এখানে এসে পদ্মফুলের সাথে দেখা হবে ভাবতেই পারিনি। পদ্ম ফুল? কই, পুকুরে তো পদ্ম ফুল নেই। আর আমি অরিন, আপনার স্যার আমার বাবা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বুঝলাম। গিটারটা নিতে পারি? আপনি গান পারেন? হয়তো পারি। আপনি কি সিঙ্গার? আরে না, আমি একজন ফটোগ্রাফার। স্যার বলেছিল ওনার বাড়িতে অনেক ফটোশ্যুটের জায়গা পাবো। ওনার নাকি কোন ভ্যাকসিন আসতে চলছে, তাই আমাকে লোকেশন দেখার জন্য আসতে বলেছিল। তাই এসেছি। বন্ধুর গিটার আছে, তাই মাঝে মাঝে বাজাতাম। বাহ, দারুণ তো। অরিন সকালে এই সময় গিটার নিয়ে বসে গান গায়। সে রাষ্ট্রপতির একমাত্র মেয়ে। সিকিউরিটির জন্য কারোর সাথে কখনো মিশতে পারে না, আর না কোনো বন্ধু হয়েছে তার। বন্ধু কেবল ওই অনলাইনেই আছে। টিচার এসে পড়িয়ে যায় অরিনকে। বলা যায় অরিন হলো ঘরবন্দি একটি মেয়ে। এমন আগন্তুকের মতো করে আসা ছেলেটার সাথে ও এত কথা বলবে কখনো ভাবতেও পারেনি। অবশ্য ভালোই লাগছে অরিনের ছেলেটার সাথে কথা বলতে। আবির গিটার নিয়ে অরিনের থেকে দূরত্ব রেখে বসে, কারণ মেয়ে পটানো ওস্তাদ আবির। আর সে জানে প্রথমে মেয়ের খুব কাছে বসা হয়, তবে মেয়েটা তাকে অন্যরকমভাবে দেখবে। এখন নিজেকে খুব বোকা আর অনেক বেশি বাচ্চামো অ্যাটিটিউড রাখতে হবে, তবেই মেয়েটা পড়বে। আবির গিটার নিয়ে বসলো। লালন গীতি গান শুরু করলো আবির। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। রক স্টাইলে টিউন তুলে আবির লালন গীতি গাইল। অরিন ইমপ্রেসিভ দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবিরকে অরিন বলল, আমার লালন গীতি পছন্দ। আপনি কিভাবে জানেন? আসলে আমি মানুষের হাসি দেখলেই বলে দিতে পারি তার মনের অবস্থা। আবির এমন চাপা মেরে নিজেই মনে মনে হাসছে, কারণ আবির আসার পর শুনেছে অরিন লালন গীতি গাচ্ছিল, আর তাই আবির বুঝে ফেলেছে মেয়েটার পছন্দ এমন। সেজন্য সে অরিনের মতোই গান গাইল। তবে এবার
ফ্ল্যাট শুরু। আবিরের মাস্টার মাইন্ড ফ্ল্যাটে পুরোপুরি প্রবেশ করেছে। অরিন বলে, তাই নাকি? আমি হাসছি। তাহলে বলুন তো আমার মনের অবস্থা। আসলে আপনি খুব তাড়াতাড়ি একটা ছেলের প্রেমে পড়তে যাচ্ছেন, আর আপনি যার প্রেমে পড়বেন সেই ছেলেকে নিয়ে এখন ভাবছেন। কি ভাবছেন সেটাও বলি। ভাবছেন এই ছেলেটা কেমন যেন হঠাৎ করে আসলো, কেমনে মিশে গেল, যেন কত আপন আর পরিচিত ছিলাম। সহজ করে বলি, আপনি আমার প্রেমে পড়তে যাচ্ছেন। কি? এত সোজা নাকি? ওকে, টাটা। আপনার আব্বুর সাথে দেখা করতে হবে। আবির আর দাঁড়ালো না। আবির পেছনে ঘুরে মুচকি হাসে। অরিন এখন সত্যি আবিরকে নিয়ে ভাবছে। আবির যা যা বলছে অরিন এখন সেগুলোই ভাবছে। ছেলেটা কেমন উদ্ভট, হঠাৎ করে আসলো, কথা বললো, যেন আপন হয়ে গেছে। আচ্ছা, ছেলেটি কি আর আসবে না? না আসুক, বললেই হলো নাকি আমি ওই ছেলের প্রেমে পড়বো? চিনি না জানি না, প্রেমে পড়া যায়? অরিন এগুলোই ভাবছে। আবির একবারও আর পেছনে তাকালো না, কারণ আবির এবার অ্যাটিটিউড দেখাবে। আবিরের কাজ শেষ অরিনের ব্যাপারে। এতটুকুতেই যথেষ্ট। সে মেয়ে পটানোর কাজ জলদি জলদি করতে পারে, ধীরে সুস্থে করে। আর এই জন্যই একবার আবিরের প্রেমে কোনো মেয়ে পড়ে গেলে সেখান থেকে বের হয়ে আসাটা ঘোর মুশকিল। অচেনা অজানার মাঝেই প্রেম হয়। দেখার মাঝে প্রেম জিনিসটা কেবল স্বার্থের মাঝে আগ্রহতা বোঝায়, আর অদেখার মাঝে প্রেমটা হয় আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালো লাগা, দেখতে পাওয়ার প্রবল ইচ্ছের সমন্বয়ে গঠিত মজবুত প্রেম। অরিন বসা থেকে উঠে আসে। আবির রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নেয়, কারণ রাহুল সাহেব আগেই ফোন করে বলেছে আবিরের ব্যাপারে। আবিরের ছুটি পেতে দেরি হলো না। আবির বাড়ির সামনে আসে। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিন। সে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির এবার ঘুরে তাকায়, মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে অরিনের দিকে তাকায়। আবির চোখ সরিয়ে নিয়ে চলে যায়। তারপর আবির রাষ্ট্রপতির বাড়ি থেকে বের হয়ে চলে যায়। বাইক চালিয়ে ওর নিচের বাড়িতে চলে আসে। কালকে বা হয়তো আজকে যেতে পারে গ্রামের বাড়িতে, সেজন্য বাড়িতে এসে গুছিয়ে নিতে হবে ওর। আবির বাইক রেখে বাড়ির মধ্যে প্রবেশ করে। দেখে রিয়ার বান্ধবী মিথি বসে আছে, সাথে চৈতি, শক্তি, তিশা, রিয়াও বসে আছে। আবির চৈতি আর মিথিকে পাশাপাশি বসে গল্প করতে দেখে। আবির একবার রিয়ার দিকে তাকায়, আরেকবার মিথি আর চৈতির দিকে তাকায়। দুজনে কি আমাকে নিয়ে গল্প করছে? যদি এমন হয় তাহলে শেষ, সব শেষ। আবির মনে মনে কথাগুলো ভাবছে। রিয়া আবিরের কাছে এসে বলল, ভাইয়া, তোর দুই জিয়ে একসাথে বসে তোকে নিয়ে গল্প করছে। কি? আরে শোন না, মিথি বলছে চৈতিকে, জানো আমার না একজন বিয়ে পাচ্ছে, সে আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সে সব কিছু করতে পারবে, পাগলটাকে অনেক বেশি ভালোবাসি। ওদিকে চৈতিও মিথুর মুখে বিএফকে নিয়ে গল্প বলাতে সেও বলল, ভালোবাসা কি বুঝতামই না, গ্রামে সেভাবে কখনো ভাবার সময় পাইনি, এখানে এসে সব যেন নতুন মনে হচ্ছে, আমিও একজনকে ভালোবাসি আর সে আমাকে খুব সহজেই বোঝে। দুজনে তোর নাম না প্রকাশ করে তোকে নিয়ে সে কি গল্প। আহা, আমি আর তিশা আপু তো মজা নিয়েছি অনেক। তিশা আপু ওদের কি বলেছে জানিস? বলেছে তোমাদের বিয়েগুলো অনেক ভালো। ইস, এমন যদি একটা বিয়ে পেতাম। আমি তো হাসতে হাসতে শেষ। আচ্ছা, তুই দেখতে সুন্দর হলি কেন? মেয়েগুলো তোর উপরে ক্রাশ খায় আর তুই সেটার সুযোগ নিয়ে এমন করিস? হারামি একটা। রিয়া তিশার পাশে গিয়ে বসে। আবির রিয়ার কথা পাত্তা না দিয়ে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আবির রুমের দরজা আটকাতে যাবে, তিশা এসে দাঁড়ায় সামনে। তিশা আবিরকে বলে, সেরকম দিন কখনো আসবে না, কারণ সময় স্রোত। আবির কখনো কারো জন্য অপেক্ষা করে না, বরং আবিরের জন্য সবাই অপেক্ষা করে। দেখতে থাকো।
তিশার মুখের ওপর আবির দরজা লাগিয়ে দেয়। আবির বিছনায় বসে চৈতি আর মিথির সাথে মেসেজিং করতে থাকে। আবিরের কারোর কথায় কোনো ভ্রুক্ষেপ করে না। আবির দরজাতে কারোর ঠোকার শব্দ শোনে, তাকিয়ে দেখে ওর আম্মু এসেছে। আবিরের পাশে এসে বসলো নীলিমা বেগম। আবিরকে বলল, গ্রামে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার মা গ্রাম থেকে চলে এসেছে। আমি চাই না তুমি এমন কিছু করো যেখানে আবার গ্রাম নামটা শুনে রাগ চলে আসে। কি হয়েছিল আম্মু? কেন তুমি গ্রামে যাও না? তেমন কিছুই না, এমনিতেই গ্রাম ভালো লাগে না। চিন্তা হচ্ছে তুমি গ্রামে যেয়ে কিভাবে থাকবা। সেখানে কিন্তু শহরের কোনো কিছুই পাবে না। তুমি আর রিয়া থাকতে পারবে তো? তোমার ছেলে সব পারে আম্মু। আচ্ছা আম্মু, এই তিশা কে? তোমার মেজো খালা, মানে আমার মেজো বোনের মেয়ে। অনেক ভালো একটা মেয়ে। আমি ফোন দিলে সেই ফোন ধরে, অনেক কথা বলে, আমার ডায়াবেটিক্সের খোঁজ খবর নেয়। মানে তোমার কথাই সে অনেক ভালো, মানে লক্ষ্মী মেয়ে, তাই তো? আমাদের শহরের কোনো মেয়েদের মতো না। হয়েছে, চুপ করো তো। ওর থেকে অনেক ভালো মেয়ে পড়ে আছে। তাই নাকি? তা কে সে? রাষ্ট্রপতির মেয়ে। আরে পাগল, মানুষ ভালো নাকি এটা কারো গায়ে লেখা থাকে? ভালো তো তার কথা কাজ দিয়েই বোঝা যায়। কালকে সকালে বের হবি, গুছিয়েছিস? আর যে কোনো রকম ফাজলামি করবি না। ওখানে সবাই কিন্তু একসাথে থাকে, সবার সাথে সবাই মানিয়ে চলে। একদম বদমাইশি করবি না। আচ্ছা। নীলিমা বেগম চলে যাচ্ছে। দরজার কাছে যেতেই পেছন থেকে আবির ডাক দিয়ে বলে, আম্মু, তুমি গ্রাম অনেক ভালোবাসো, তাই না? আর সাথে নানু মামা সবাইকে। নীলিমা বেগম আবিরের দিকে এক পলক তাকালেন। তারপর ছেলের কথা শুনে মন খারাপ হলো তার, কিন্তু তিনি কিছুই বলেন না। আবিরের থেকে চোখ সরিয়ে নিল সে। পরের দিন সকালে সবাই হইচই করছে। আবিরের এমন চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র সকাল 6টা বেজেছে। কালকে রাতে খাবার টেবিলে কথা হয়েছিল সবাই 6:30টার মধ্যে বের হবে। আবির লেট করেই আজকে ঘুম থেকে উঠেছে। সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসলো। সবাই গোছগাছ করে রেডি হয়ে আছে। আজকে 4টে গাড়ি যাবে। আবিরের খালাদের 2টো আর আবিরদের জন্য 2টো। নীলিমা বেগমও আবিরের মেজো চাচি থাকবে বাসায়। চৈতি এসে আবিরের পাশে দাঁড়ালো। চৈতির চোখ দুটো কেমন যেন অনেক মায়া লাগার মতো। তাকানো স্টাইলটাও সব মেয়েদের থেকে আলাদা। বলা যায় এক কথায় কোনো ছেলে যদি চৈতিকে ভালোবেসে, সেই ছেলে চৈতিকে এখন চোখের মায়াতে পড়ে কখনো ছেড়ে যাবে না। আবিরের থেকে অনেকটা জুনিয়র। আবিরের পাশে এসে দাঁড়িয়ে লজ্জা মাখা দৃষ্টিতে তাকাচ্ছে চৈতি। আবির ইশারা করে জানতে চাইল কি হয়েছে। চৈতি কোনো কথা না বলে রুমে চলে যায়। আবির সবার গোছানো দেখছে। হঠাৎ ওর চোখ আটকে যায় দূরের সোফাতে বসা রিয়ার পাশে তিশার দিকে। খোলা চুল, অনেকটাই লম্বা, নীল শাড়ি পরা, ডান পাশের গালে ছোট্ট টোল পড়া দাগ। আবির এতদিন খেয়ালই করেনি। চোখের ভুরু পেন ঠোঁট দিয়ে চেপে ধরে রেখে রিয়াকে মেকআপ করে সাজিয়ে দিচ্ছে। হঠাৎ ফ্যানের বাতাসে তিশার কোমর থেকে শাড়ির কিছু অংশ সরে যায়। চুলগুলো আষ্টে পিষ্টে তৃষার অধনা একেবারে ছেয়ে দিল। আবির এসব কিছু চোখের পলক না ফেলে হা হয়ে তাকিয়ে দেখছে। এই প্রথম তিশাকে সে ভালোভাবে দেখছে। কল্পনাতে যেন মিউজিক বাজছে। तो प्यार किसी और का तुझे चाहता कोई और है। तो प्यार किसी और का तुझे चाहता कोई और है। আবির হা হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা এতক্ষণ খেয়ালই করেনি। আবিরের দিকে চোখ পড়তেই আবিরকে দেখে
ওর দিকে তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি